বোলপুরের আইসিকে কদর্য আক্রমণের 7 দিন পর হাজিরা দেন অনুব্রত মণ্ডল। চলে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে আইসিকে ফোন করার কথা স্বীকার করে নেন কেষ্ট। তবে কি কথা বলেছেন মনে নেই। রাতে অনেকগুলো ওষুধ খেয়ে ঘুমন। ওষুধ খেয়ে ভুল কিছু বলে থাকতে পারেন। জিজ্ঞাসাবাদে তেমনটাই জানিয়েছেন বলে সূত্রের খবর। 2 ঘন্টার জেরায় কি বললেন কেষ্ট? আইসিকে ফোনের কথা স্বীকার করেছেন কেষ্ট মণ্ডল, এমনটাই খবর সূত্রের। তবে কি কথা তিনি বলেছেন আইসিকে সেটা তার মনে নেই, কারণ রাতে অনেকগুলো তাকে ওষুধ খেতে হয় এবং সেক্ষেত্রে সেই ওষুধগুলো খাওয়ার পর তিনি ঘুমোন। সেক্ষেত্রে ওষুধ খেয়ে কিছু ভুল বলে থাকতে পারেন, এমনটাই তিনি বলেছেন জানা যাচ্ছে সূত্র মারফত। শুভদীপ প্রামাণিক আমার সঙ্গে সরাসরি রয়েছেন। শুভদীপ, 2 ঘন্টার জেরায় ঠিক কি কি বললেন কেষ্ট মণ্ডল? দেখো দীপর্ণা, তোমাকে বলে রাখবো যে অনুব্রত মণ্ডল 7 দিন পরে কিন্তু হাজিরা দেওয়ার জন্য এসডিপি অফিসে যান গতকালকে দুপুর 3:30 নাগাদ, এবং তারপরে 2 ঘন্টা তাকে জেরা করা হয় বা জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদের শেষে কি সূত্র বেরিয়ে এসেছে এখনো পর্যন্ত সেটা পুলিশ সূত্রেও কিন্তু স্পষ্ট করা হয়নি। তবে আমরা যেটা জানতে পারছি যে অনুব্রত মণ্ডল তিনি যে আইসি লিটন হালদারকে ফোন করেছিলেন সেই বিষয়টি তিনি স্বীকার করেছেন অবশ্যই। কিন্তু বলা যেতে পারে এই ব্যাপারটি, অর্থাৎ ফোন করার ব্যাপারটি তিনি আগেই স্বীকার করে নিয়েছিলেন। তিনি যে ক্ষমাপত্র পাঠিয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে ভিডিও বার্তা দিয়েছিলেন, সেখানে তিনি স্বীকার করেছিলেন যে তার কাছ থেকে ফোন গিয়েছিল আইসি লিটন হালদারকে এবং বিভিন্ন ওষুধ খাওয়ার কারণে তিনি এই ধরনের ভুল অপশব্দ ব্যবহার করে ফেলেছেন। যদিও পুলিশের হাজিরাতে গিয়ে তিনি এই বিষয়টি উত্থাপন করেছেন এবং তার পাশাপাশি তার যে ফোন, যে আইফোনের কথা বলা হয়েছিল বলে জানতে পারা যাচ্ছে, সেই আইফোনটি এখনো পর্যন্ত কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করেনি। তবে আগামীতে পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে যে সিডিআর লিস্ট, সেই সিডিআর লিস্ট দেখা হচ্ছে এবং সিডিআর লিস্ট দেখে যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় সেক্ষেত্রে তখন কিন্তু এই ফোন বাজেয়াপ্ত করা হতে পারে, এবং সিডিআর লিস্ট দেখার জন্য এখনই ফোন বাজেয়াপ্ত করার প্রয়োজন পড়ে না, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যদিও এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ কি তদন্ত প্রক্রিয়া চলছে সেই বিষয়ে স্পষ্ট করেননি বোলপুরের এসডিপিও তথা এই অডিও ভাইরাল মামলার আইও রিকি আগরওয়াল। শুভদীপ, এর আগে যখন অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল তখন তিনি 2 বার গড় হাজির থাকেন এবং সেক্ষেত্রে তার আইনজীবী এবং তার ছায়াসঙ্গী দেবব্রত সরকার তারা গিয়েছিলেন থানায় এবং তারা তখন কিন্তু অসুস্থতার দোহাই দিয়েছিলেন। পাশাপাশি তারা বলেছিলেন একটা এআই তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছিলেন। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল কি বলেছেন? দেখো, তোমাকে বলে রাখবো যে গতকাল যখন অনুব্রত মণ্ডল 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এলেন তখন তার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ একদমই ছিল চাঙ্গা বলা যেতে পারে এবং খোশ মেজাজে তিনি বেরিয়ে এসেছিলেন। আমরা যেটা দেখেছিলাম, তিনি যখন এসডিপি অফিস যান 3:30 নাগাদ, তখন কিন্তু কার্যত তার যে বিলাসবহুল গাড়ি, নিরাপত্তা রক্ষীদের একাধিক গাড়ি সহ কনভয়, তা কিন্তু এড়িয়ে গিয়ে সাধারণ একটি গাড়িতে করে তিনি গিয়েছিলেন। কার্যত একদমই কাউকে না জানিয়ে তিনি যেতে চেয়েছিলেন এমনটা বলতে পারা যায়। কিন্তু বেরিয়ে আসার সময় তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হলো তিনি কিন্তু বিন্দুমাত্র বিচলিত নন এই ঘটনাতে। স্বাভাবিকভাবেই আমরা তাকে প্রশ্ন করার চেষ্টা করেছিলাম, তিনি থানা থেকে বেরিয়ে আসার সময়তে কিন্তু কোনো কথা বলতে চাননি। পরবর্তীতে সরাসরি তিনি প্রতিদিনের রুটিন মতন চলে যান বোলপুরের যে তৃণমূল কার্যালয় সেখানে, এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন 2 দিন দেখি, তারপর চালচলন দেখে সমস্ত কিছু বলবো। অর্থাৎ এই যে বিতর্ক চলছে তার মধ্যে নতুন করে ঘি ঢেলেছেন অনুব্রত মণ্ডল বলা যেতে পারে সেই আগুনে, কারণ কার চালচলন তিনি দেখে কি পদক্ষেপ নিতে চলেছেন এই বিষয়টি এখনো স্পষ্ট করেননি। তবে এআই যে তত্ত্বের কথা তুমি বললে, প্রথমেই যখন বলা হয়েছিল যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, এআই এর মাধ্যমে করা হয়েছে, এমনটাই জানিয়েছিলেন দেবব্রত সরকার। কিন্তু অনুব্রত মণ্ডল তার আগেই কিন্তু নিজেই স্বীকার করে নিয়েছিলেন যে তার কাছ থেকে ফোন গিয়েছিল, এবং এখনো পর্যন্ত যেটা সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে পুলিশের কাছেও তিনি স্বীকার করেছেন যে তিনি ফোন করেছিলেন। দীপর্ণা, সেক্ষেত্রে আমরা শুনেছিলাম দেবব্রত সরকার তিনি কিন্তু বলেছিলেন যে তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তার আইনজীবীও বলেছেন যে তাকে চক্রান্ত করা হচ্ছে, তার বিরুদ্ধে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সে বিষয়ে কি কিছু খোলসা করেছেন অনুব্রত মণ্ডল? পাশাপাশি যেটা বলা হচ্ছিল যে এসআই লিটন হালদার তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, সেক্ষেত্রে এত ঘন্টা বা এতগুলো দিন পেরিয়ে গেল ঘটনার, এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হয়নি। সে বিষয়ে তো রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। একদমই দীপর্ণা, এই জায়গাটাতে একটা সব থেকে বড় প্রশ্ন হয়ে থাকছে, যদি অনুব্রত মণ্ডল নিজে ফোন করেছিলেন নিজের ফোন থেকে বা অন্য কারো ফোন থেকে ফোন করেছিলেন, সেই ফোনটি এখনো পর্যন্ত পুলিশ বাজেয়াপ্ত করছে না কেন? ঘটনার 7 দিন পেরিয়ে গিয়েছে, এর ফলে ওই ফোনে থাকা যে তথ্য প্রমাণগুলি রয়েছে সেগুলি লোপাট হয়ে যেতে পারে বা মুছে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তদন্ত প্রক্রিয়া থমকে যাবে এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে আইসি লিটন হালদারের 2টি ফোন আমরা জানি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ, এবং তার বিরুদ্ধে কিন্তু বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে যে এই অডিও কিভাবে ভাইরাল হলো।
পুলিশ কর্তা এবং তার সঙ্গে অনুব্রত মণ্ডল, তাদের মধ্যে যে অডিও, সেই অডিও ভাইরাল কিভাবে হলো সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এবং তার সঙ্গে অনুব্রত মণ্ডলের সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছে সেই বিষয়টি জানিয়েছিলেন তারই আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য। কিন্তু কে ষড়যন্ত্র করছে সেই বিষয়টি স্পষ্ট করেননি বিপত্তারণ ভট্টাচার্য। অবশ্য কালকে আরো একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানিয়েছেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব তাকে ফোন করে মিথ্যা করে অনুব্রত মণ্ডলের নামে বিভিন্ন মিথ্যা কথা বলতে বলেছিলেন। কিন্তু কে সেই কোর কমিটির সদস্য সেটা স্পষ্ট না হলেও তিনি যে কাজল শেখের দিকে ইঙ্গিত করছেন সেটা এক প্রকার স্পষ্ট হয়েছে। অর্থাৎ কাজল শেখ কি এই ধরনের মন্তব্য করেছিলেন, বিপত্তারণ ভট্টাচার্যকে ফোন করে ষড়যন্ত্র করেছিলেন? কারণ আমরা দেখেছি এর আগেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়েছিলেন যে এই অডিও ভাইরাল করেছেন কাজল শেখ। সেই বিষয়ে অবশ্য কাজল শেখের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কাজল শেখ স্পষ্ট জানিয়েছেন যে এই ধরনের অপশব্দ এবং মিথ্যা কথা বলার জন্য তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করতে পারেন, তার সঙ্গে আদালতে দেখা করবেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে বীরভূমের রাজনীতিতে এখন এই অডিও ভাইরাল কাণ্ডের পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিল হয়ে রয়েছে। এখন তুমি সঙ্গে থাকো শুভদীপ, আমি তোমার কাছে ফিরছি। অন্যদিকে কেষ্টকাণ্ডে এবার রাজ্য পুলিশের ডিজিকে চিঠি, জাতীয় মহিলা কমিশনের 72 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে নির্দেশ। 7 দিনে কেন ফোন বাজেয়াপ্ত নয়? তথ্য প্রমাণ নষ্ট হলে তদন্তের কি হবে? চিঠিতে প্রশ্ন এনসিডব্লিউ এর। আরো একবার জানিয়ে রাখি, এনসিডব্লিউ অর্থাৎ জাতীয় মহিলা কমিশন চিঠি দিয়েছেন ডিজিকে। 72 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি আবারও ফিরবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, জাতীয় মহিলা কমিশন অর্থাৎ এনসিডব্লিউ তারা ডিজিকে চিঠি দিয়েছেন এবং বলেছেন যে 72 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার জন্য। কারণ 7 দিন হয়ে গিয়েছে ঘটনার, এখনো পর্যন্ত যেহেতু কেষ্টমণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হয়নি। আমি যেমনটা তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে রাজনৈতিক মহলে এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এবং এনসিডব্লিউ এই বিষয়টি কিন্তু প্রশ্নের আওতায় আনছেন যে 7 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তার ফোন কেন সিজ করা হয়নি। দীপর্ণা, জাতীয় মহিলা কমিশনের তরফে এই ডিজিকে পাঠানো হয়েছে চিঠি এবং সেখানে প্রথমেই উল্লেখ করা হয়েছে যে মহিলাদেরকে যে কদর্য ভাষায় আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডল সেটা অত্যন্ত ক্ষতিকারক দিক সমাজের জন্য। কেন এই ধরনের মন্তব্য করার পরও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত রাজ্য পুলিশ গ্রহণ করেনি? পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এই ধরনের যে মন্তব্য উড়ে এসেছে অনুব্রত মণ্ডলের দিক থেকে। তারপরে পুলিশের বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়েও সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে পারে, এমনটাও কিন্তু জাতীয় নির্বাচন মহিলা কমিশনের তরফে কিন্তু চিঠিতে জানানো হয়েছে। পাশাপাশি যে ফোন অনুব্রত মণ্ডল যে ফোন থেকে ফোন করেছিলেন সেই ফোন কেন এখনো সিজ করা হয়নি সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং এই সমস্ত কিছু রিপোর্ট 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে এমনটাও কিন্তু এই চিঠির মাধ্যমে জানানো হয়েছে। যদি না হয় সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের আইনি পদক্ষেপের দিকে যাবে জাতীয় মহিলা কমিশন, এমনটাও এই চিঠিতে জানানো হয়েছে। স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডল কিন্তু এই যে ফোন কলের অডিও ভাইরাল তার পরিপ্রেক্ষিতে পুলিশের একটা শিথিলতা এবং কালকের ঘটনার পরে অনুব্রত মণ্ডলের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তার মধ্যে যে কোনোভাবে বিচলিত নন তিনি, সেই বিষয়টি প্রকাশ্যে আসছিল। তার মধ্যে জাতীয় মহিলা কমিশন যে চিঠি পাঠিয়েছে তার ফলে কি আগামীতে আর কোনো বিপাকে পড়তে পারেন অনুব্রত মণ্ডল, সেই বিষয়টি এখন দেখার হয়ে দাঁড়িয়েছে। দীপর্ণা, বেশ, এই খবরে অবশ্যই নজর থাকবে এবং এই খবরের প্রত্যেকটা আপডেট আমরা দিয়ে যাব। আপাতত ধন্যবাদ শুভদীপ।